যে চারজন মিস্ত্রি রাবিশের ঝুড়ি মাথায় লরিটার দিকে এগোচ্ছিল, তারা একসঙ্গে মাথা থেকে ঝুড়ি ফেলে দিয়ে সাইকেলওয়ালাকে ঘিরে ধরল। তাদের প্রত্যেকের হাতে এখন একটা করে রিভলভার। খবরের কাগজ বিলি করা ছেলেটা এতই হতভম্ব হয়ে পড়েছিল যে সে পালাবার বা বাধা দেওয়ার কোনো চেষ্টাই করল না। ডুয়ার সমিলের টিনের চালার আড়াল থেকে একটা পুলিশ জিপ গেট পেরিয়ে ধীরে ধীরে রাস্তায় বেরিয়ে এলো। তার মধ্যে ছেলেটাকে তুলে দেওয়ার পর পেছনের সিট থেকে নেমে এলেন উমাশঙ্কর চৌবে। অজিত বর্মনের ঘরের মধ্যে বোমা ফেটেছে, ছিন্ন ভিন্ন হয়ে গেছে অজিত বর্মনের ছবি। খবরটা যখন প্রথমবার শুনল, তখন বিনায়কের মনে হয়েছিল বোমাটা অজিত বাবুর ঘরে নয়, তার নিজের পায়ের নিচে ফেটেছে, এবং ফেটেছে একেবারে আচমকাই। তা না হলে তার চারপাশের পৃথিবীটা অমন দুলছে কেন? কেনই বা তার মাথায় কিছু ঢুকছে না? বিনায়ক মানে বিনায়ক বসু আলিপুরদুয়ার থানার ওসি, বয়স 32, প্রবল পরিশ্রমী, সৎ এবং বাইরের কঠিন আবরণের নিচে একজন নরম মনের মানুষ। নিহত অজিত বর্মনের পরিচয়টা অবশ্য এত সংক্ষেপে দেওয়া যাবে না, কারণ তার কথা বলতে গেলে তার পারিবারিক ব্যবসার কথা, অজিতবাবুর দাদা অসীম বর্মনের কথা এবং অবশ্যই সন্ত্রাসবাদী যুগল বাসুমাতারির কথা বলতে হবে। না হলে তিনি কেন খুন হলেন সেটা বোঝা যাবে না। আলিপুরদুয়ারের পূব দিকে বাংলা আসাম সীমান্তে বারোবিশা বলে একটা শহর আছে। বর্মনরা সেখানকার বনেদি কাঠ ব্যবসায়ী। তাদের 60 বছরের পুরনো করাতকলের নাম ডুয়ার সমিল। অজিত বর্মনের দাদুর আমলে ব্যবসাটা ছিল জমজমাট। তখন অরণ্য সংরক্ষণ আইন এত জোরদার হয়নি। আসামের জঙ্গলের দামি দামি কাঠ বর্মনদের করাতকলে চেরাই হয়ে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ত। তারপরে আইনের কড়াকড়ি হল। উত্তরবঙ্গের বহু করাতকলের মতন বর্মনদের ডুয়ার সমিলও কাঠের অভাবে ধুঁকতে লাগল। এইভাবে বেশ কয়েকটা বছর কেটে গেল। তারপর কয়েক বছর আগে ডুয়ার সমিল আবার জেগে উঠল। বর্মনদের গোলায় রাতের অন্ধকারে দামি দামি গাছের প্রকাণ্ড সব গুড়ি, যাকে ব্যবসার পরিভাষায় বলে লক, ঢুকতে শুরু করল। আবার রাত পোহানোর আগেই সেসব লক চেরাই হয়ে পাচার হতে লাগলো কলকাতায়। আসলে আসামের জঙ্গলে তখন আক্ষরিক অর্থেই জঙ্গলের রাজত্ব শুরু হয়ে গিয়েছিল। সন্ত্রাসবাদী পরিচয়ের আড়ালে একদল খুনে গুন্ডা সেখানে সমস্ত সরকারি পাহারা উড়িয়ে দিয়ে নিজেদের রাজত্ব কায়েম করে বসেছিল। আর তাদেরই এক নেতা যুগল বাসুমাতারির সঙ্গে হাত মিলিয়েছিল অজিত বর্মনের দাদা অসীম বর্মন। যুগল বাসুমাতারি আর তার দলবল জঙ্গলে কাঠ কাটবার সময় বন্দুক হাতে চোরা কাঠুরিদের প্রোটেকশন দিত। তাদেরই লোকজন হাতে স্টেনগান নিয়ে ট্রাকের ড্রাইভারের পাশে বসে সেই সব লক পৌঁছিয়ে দিত ডুয়ার সমিলের উঠোনে। ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন কিংবা পুলিশ সবকিছু জানলেও তাদের আটকাবার ক্ষমতা ধরত না। চোরাই কাঠের ব্যবসায় কয়েক বছরের মধ্যেই অসীম বর্মন লালে লাল হয়ে উঠল। পুরনো আমলের টিনের চাল দেওয়া বাংলো বাড়ি ভেঙে ফেলে সেখানে পাকা দোতলা বাড়ি তুলল, 8 সিটের গাড়ি কিনল। তবে সকলেই বুঝতে পারত সমস্ত টাকা তার একা হজম করার সাহস ছিল না। মোটা রকমের একটা ভাগ নিশ্চয় যুগলকেও দিতে হতো। মাত্র 5 বছর অসীম বর্মনের এই সুসময় চলেছিল। তারপর আবার চাকা ঘুরল।
আসামের জঙ্গলে মিলিটারি ক্র্যাকডাউন শুরু হলো। অন্যান্য বহু সন্ত্রাসবাদী গ্রুপের মতন যুগল বাসুমতারির দলও ভেঙে চুরে ছত্রা খান। ফলে অসীম বর্মনের কাঠের ব্যবসাও আবার শুকিয়ে গেল। এই পুরো সময়টাতেই অজিত বর্মনের ভূমিকা ছিল নিছক দর্শকের। অজিত এবং অসীম দুই ভাইয়ের চরিত্রে আকাশ পাতাল তফাৎ। অজিত বর্মন যখন জন্মেছিলেন তখন তাদের ব্যবসার খুবই দুরবস্থা। ফলে তিনি ব্যবসায় ঢোকার কথা ভাবেননি কখনো। বিএ পাশ করে 12 বিশারি একটা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেন। শেষ দিন অবধি সেই কাজই করে গেছেন। দুই ভাইয়ের জীবনযাত্রা ছিল সম্পূর্ণ দুই রকমের। অজিতবাবু সাধারণ পোশাক আশাক পরতেন। বই কেনাটাকে যদি বাজে খরচা ধরা হয় তাহলে সেটুকুই ছিল তার বাজে খরচ। খুব বেশি কথা বলতেন না, তবে যেটুকু বলতেন তার পেছনে ওর বুদ্ধি এবং জ্ঞানের ছাপ থাকত। 12 বিশাল লোকজন তাই অজিত মাস্টার মশাইকে খুবই সম্মানের চোখে দেখত। উল্টো দিকে অসীম বর্মনের স্বভাবে দাম্ভিকতা ছিল খুব বেশি। ব্যাচেলর অসীম খাওয়া দাওয়া বিলাস বেসনে অনেক পয়সা উড়াত। দুই ভাইয়ের মধ্যে বাইরে কোনো মিল না থাকলেও ভালোবাসার অভাব ছিল না। রক্তের টান বলে একটা ব্যাপার আছে, সেটা কোনো যুক্তি মানে না। অসীম বর্মন দোতলাটা ভাইকে থাকার জন্য ছেড়ে দিয়েছিল। অবশ্য তার অন্য একটা কারণও হতে পারে। রাত বিরেতে সমিলের কম্পাউন্ডে গাড়ি ঢুকলে তাকে তাড়াহুড়ো করে বাইরে বেরোতে হতো। একতলায় থাকলে সেদিক থেকে সুবিধে হতো। শুধু যদি চোরাই কাঠের ব্যবসা বন্ধ হয়ে যেত তাহলেও অসীমের খুব একটা অসুবিধে ছিল না, কারণ তার জমানো টাকা খুব একটা কম ছিল না। আলিপুরদুয়ারে একটা বাড়ি বানিয়েছিল, সেটা থেকেও নিয়মিত মোটা ভাড়া পেত। কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায়। যুগল বাসুমতারি যখন তখন এসে অসীম বর্মনের কাছ থেকে টাকা দাবি করতে লাগলো। তাকে নতুন করে দল তৈরি করতে হবে। ভাঙাচোরা দলকে আবার অস্ত্রশস্ত্র দিয়ে সাজিয়ে তুলতে হবে। তার জন্যে অনেক টাকার প্রয়োজন। অসীম ছাড়া আর কে দেবে সেই টাকা? ওসব আমি জানি না শালা, টাকা আমার চাই। কি 5 লাখ টাকা? ইয়ার কি পেয়েছিস নাকি? 5 লাখ টাকা এমন ভাবে চাইলেই দেয়া যায় নাকি? আর তুই চাইলেই আমাকে দিতে হবে? একটা সময় পরে অসীম কিন্তু বেঁকে বসল। স্বাভাবিক, তখন তো আর যুগলের কাছ থেকে তার কোনো সুবিধে পাবার আশা নেই। এ শালা, আমার দেওয়া কাঠ বেচে তুই বাড়ি বানিয়ে ফেলেছিস শালা। এখন 5 লাখ টাকা দিতে খুব কষ্ট হচ্ছে না? তোর দেয়া কাঠ আমি না বেচলে পড়ে পড়ে পোস্তো, কেউ হাতও দিত না ওই কাঠে। তাহলে কেন সে টাকা দেবে? দুজনের মধ্যে ঝগড়াঝাটি হতে লাগলো এবং এরকমই এক ঝগড়ার মধ্যে মত্ত অবস্থায় হঠাৎ যুগল বাসুমতারি অসীমের মাথায় রিভলভার ঠেকিয়ে ফায়ার করে দিল। বেশি কথা বলবি না শালা, তুই টাকা দিবি। দিবি কি দিবি না? না দিলে কি করবি? দেখবি দেখবি কি করব। কি করবি তুই? ঘটনাটা ঘটেছিল গভীর রাতে। হয়তো যুগল খুন করে নিরাপদেই পালাতে পারত, যদি না ঠিক সেই সময় দাদার উত্তেজিত চিৎকার শুনে অজিতবাবু নিচে নেমে আসতেন। সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়ে অজিতবাবু গুলির শব্দ শোনেন। তারপরই দেখেন দাদার ঘরের দরজা খুলে বেরিয়ে আসছে যুগল বাসুমতারি। রিফ্লেক্স অ্যাকশনেই অজিতবাবু যুগলকে চেপে ধরে চিৎকার করতে আরম্ভ করেন। প্রতিবেশীরা সেই চিৎকার শুনে ছুটে আসে এবং সকলে মিলে যুগলকে পুলিশের হাতে তুলে দেয়। যুগল বাসুমতারিকে বিনায়ক বসুই লকআপে ঢুকিয়েছিল, যেহেতু সেই ছিল এই কেসের ইনভেস্টিগেটিং অফিসার। কেসটা খুব সহজ হওয়ার কথা ছিল, কিন্তু হলো না, কারণ উইপন অফ মার্ডার অর্থাৎ যে অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছিল সেটাকে খুঁজে পাওয়া গেল না।
যে কোনো মার্ডার কেসে এই অস্ত্রটা ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ। অস্ত্রের উপরে খুনির ফিঙ্গারপ্রিন্ট থাকে। মৃতের শরীরের ভেতরে যে বুলেট পাওয়া যায় তার সঙ্গে আগ্নেয়াস্ত্রের সম্পর্ক প্রমাণ করা যায়। গুরুত্বটা এসব কারণেই। এর উপরেই মামলার সাফল্য কিংবা বিফলতা অনেকটা নির্ভর করে। যুগল বাসুমাতারির রিভলভারটা যে খুঁজে পাওয়া গেল না, সেটা অলৌকিক কোনো ব্যাপার নয়। সন্ত্রাসবাদীরা সব সময়ে বনে থাকে না। বিপদে পড়লে তারা লোকালয়ে সাধারণ মানুষের মধ্যেই মিশে যায়। বিনায়ক ভালো করেই জানত 12 বিশারি বেশ কিছু ছেলে পয়সার লোভে যুগল বাসুমাতারির দলে কাজ করে। খুনের ঘটনার সেই রাত্রে যখন যুগলকে আটকানোর দিকেই সবার নজর ছিল, তখন এরকমই কেউ নিশ্চয় চট করে খোলা ঘরে ঢুকে অস্ত্রটা হাতিয়ে নিয়ে পালায়। বিনায়ক পরে সেই অস্ত্রের খোঁজে চিরুনি তল্লাশি চালিয়েও সেটাকে আর খুঁজে পায়নি। অতএব বিনায়কের হাতে রইলেন কেবল অজিত বর্মন। প্রত্যক্ষদর্শী হিসেবে তার সাক্ষ্যর উপরেই নির্ভর করেছিল অসীম বর্মন হত্যা মামলার ভাগ্য। এই সহজ সত্যটা পুলিশ দপ্তর যেমন জানত, তেমনি সন্ত্রাসবাদীরাও নিশ্চয় জানত। তাই এটাও সকলেই বুঝতে পারছিল যে অজিত মাস্টার মশাইয়ের প্রাণটা একটা সরু সুতোর উপর ঝুলছে। যুগল বাসুমাতারির দলের মূল টার্গেট এখন হবে অজিত বর্মন। তাকে যে কোনোভাবে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারলে যুগলের মুক্তি অনেকটাই নিশ্চিত। সবাই যা বুঝবে বিনায়ক বসুর মতো দুধে পুলিশ অফিসার তা বুঝবে না, এটা তো হয় না। অতএব যুগল বাসুমাতারিকে হাজতে পড়ার পরেই দ্বিতীয় কাজ যেটা বিনায়ক বসু করেছিল, সেটা হলো বর্মন বাড়ির চারপাশে 24 ঘন্টা সশস্ত্র পুলিশি প্রহরার ব্যবস্থা করা। তবু শেষ রক্ষা হলো না। কাল বাদে পরশু কোর্টে মামলা উঠবার কথা। আর আজ সকাল 7টায় বিনায়ক বসুর মোবাইলে খবর এলো অজিত বর্মনের দোতলার ঘরে প্রচণ্ড এক বিস্ফোরণ ঘটেছে। ছিন্ন ভিন্ন হয়ে গেছে অজিত বর্মনের শরীর। বিনায়কের পায়ের তলার মাটি দুলে উঠল। পরের দিন সকালবেলা কুচবিহার এয়ার স্ট্রিপের লাগোয়া একতলা বাড়িটার ছাদের পাঁচিলে হাত রেখে দাঁড়িয়েছিল বিনায়ক। চারিদিকে অজস্র ফুলের টব, মৌসুমি ফুল গাছের চারা লাগানো হয়েছে। গার্ডেন চেয়ারও রয়েছে কয়েকটা। মাঝে একটা বেতের টেবিলের উপর রয়েছে আজকের খবরের কাগজ। এবারের কাজের লোক বিনায়ককে এই পর্যন্ত নিয়ে এসে বলেছিল, একটু বসুন, বাবু এখনই আসবেন। কিছুক্ষণ একটা চেয়ারে বসে কাগজের কয়েকটা পাতা উল্টেছিল বিনায়ক, কিন্তু বোধহয় মানসিক অস্থিরতার জন্যেই বেশিক্ষণ বসে থাকতে পারেনি। উঠে পায়চারি করতে শুরু করেছিল। শরৎকাল এসে গেছে। সকালেই এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার ফলে আকাশ এখন ঘন নীল। বছরের এই সময়টায় কুচবিহার শহরের উত্তর দিগন্তে দাঁড়িয়ে থাকা ভুটান পাহাড়ের সারি বেশ স্পষ্টভাবে চোখে ধরা দেয়। সেই দিকে তাকিয়েই দাঁড়িয়েছিল বিনায়ক। হঠাৎ পেছন থেকে কে যেন বলে উঠল, সত্যি পুলিশের চাকরিতে ছুটি পাওয়া এক সমস্যা। পুজোর সময় আরেকবার দার্জিলিং যেতে পারলে তো ভালোই লাগতো, কিন্তু পারবেন কি? এত চমকে উঠল বিনায়ক যে বলবার কথা নয়। বিনায়ককে ঘুরে দাঁড়াতে দেখে বয়স্ক মানুষটি মুচকি হেসে আবার জিজ্ঞেস করলেন, কি ঠিক বলিনি? কিন্তু আপনি আমার মনের কথা জানলেন কেমন করে? এলিমেন্টারি মাই ডিয়ার বিনায়ক। বিনায়ক বাসু, তাই তো? হ্যাঁ, ঠিকই বলেছেন বাসু, কিন্তু আমি যে দার্জিলিংয়ে যাওয়ার কথা ভাবছি সেটা আপনি বুঝলেন কেমন করে? আপনি এক দৃষ্টিতে অনেকক্ষণ ওই পাহাড়গুলোর দিকে তাকিয়েছিলেন। তারপর আপনার নজর ঘুরে গেল আপনার বাঁ হাতের কবজির ওই রিস্ট ব্যান্ডটার দিকে। ইয়াকবোন মানে চর্মি গায়ের হাড় দিয়ে বানানো। তান্ত্রিক মোটিভ আঁকা ওই রিস্ট ব্যান্ডগুলো দার্জিলিং ম্যালের পাশে হাবিব মল্লিকের দোকান ছাড়া আর কোথাও পাওয়া যায় না। রিস্ট ব্যান্ডটার দিকে তাকিয়ে আপনি নিশ্চয়ই গতবারের ট্যুরটার কথাই ভাবছিলেন, কারণ আপনার মুখে একটা তৃপ্তির হাসি ফুটে উঠেছিল। তারপর আপনি কি করেছিলেন মনে পড়ছে কি? হ্যাঁ,
আপনিই বলুন। আপনি এগিয়ে গিয়ে টেবিলে রাখা ওই ডেস্ক ক্যালেন্ডারটার দিকে ঝুঁকে পড়েছিলেন। আপনার মুখটা হতাশায় ভরে গিয়েছিল, কারণ পুজোর আর মাত্র 15 দিন বাকি। অথচ এই সময়েই অজিত বর্মনের হত্যাকারী আপনাকে 20 বাও জলে ফেলে দিয়েছে। ওই ঘরের জানলায় দাঁড়িয়ে আমি পুরোটা দেখেছি। তারপরেও কি মনের কথাটা আন্দাজ করা খুব শক্ত? চলুন বসা যাক। একটা গার্ডেন চেয়ার টেনে নিয়ে ভদ্রলোকের মুখোমুখি বসতে বসতে বিনায়কের এই প্রথমবারের জন্য মনে হলো কোথাও একটা আশার আলো দেখা যাচ্ছে। কারণ উল্টো দিকের ওই বয়স্ক মানুষটির নাম উমাশঙ্কর চৌবে, আর তার ডিটেকশনের বহর এইমাত্র যা দেখা গেল তা বাজপেয়ী সাহেবের কথার সঙ্গে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। ওর সম্বন্ধে বাজপেয়ী সাহেব বলেছিলেন, তদন্তের যে পর্যায়ে গিয়ে অন্য অফিসাররা আটকে যেতেন, সেখান থেকেই উমাশঙ্কর চৌবের কাজ শুরু হতো। গতকাল বাজপেয়ী সাহেবই দিশেহারা বিনায়ককে বলেছিলেন, রিপোর্টে যদি লেখো অজিত বর্মনের ঘরে ভূতে আরডিএক্স রেখে গেছে, কিংবা উনি নিজেই আরডিএক্স ফাটিয়ে আত্মহত্যা করেছেন, তাহলে তোমার সম্মান বাড়বে না বিনায়ক। তার চেয়ে তুমি একবার চৌবে সাহেবের কাছে যাও। উনিও পুলিশ সার্ভিসেই ছিলেন। গত 5 বছর আগে অ্যাডিশনাল এসপি হিসেবে রিটায়ার করেছেন। হয়তো উনি তোমাকে একটা রাস্তা দেখাতে পারবেন। যদিও ইনি 5 বছর আউট অফ ট্রেনিং। না, সেটা কোনো ব্যাপার নয়। ইনি মাথা দিয়ে কাজ করতেন। ট্রেনিং এর অভাবে ফিজিক্যাল ফিটনেস কমতে পারে, মাথার জোর কমে না। তুমি কাল সকালে চৌবে সাহেবের কাছে চলে যাও। আমি ফোনে ওকে তোমার কথা বললে রাখছি। সেই মতোই এখানে এসেছে বিনায়ক। ইতিমধ্যে কাজের লোকটি 2 কাপ চা আর স্ন্যাক্স রেখে গিয়েছিল। ইশারায় বিনায়ককে চা পান করতে বলে চৌবে সাহেব সরাসরি কাজের কথায় চলে এলেন। বললেন, মিস্টার বাজপেয়ীর কাছ থেকে মোটামুটি পুরো ঘটনাটা শুনেছি, তবে আপনার কাছ থেকে কয়েকটা ডিটেলস জানতে চাই। আপনি প্রশ্ন করুন স্যার, আমি উত্তর দিচ্ছি। দোতলায় অজিতবাবুর সঙ্গে আর কে কে থাকতেন? ওর স্ত্রী আর মেয়ে। তারা নিশ্চয় বোমা রাখবেন না। একটু সন্দেহের জায়গা রেখেই যেন বললেন তিনি। বিনায়কের মনে পড়ল গোয়েন্দা গল্পের প্রথম সূত্র, কাউকে সন্দেহের ঊর্ধ্বে না রাখা। সে উত্তর দিল, না স্যার, হ্যাপি ফ্যামিলি। তাছাড়া মেয়েটার বয়স মাত্র 12 বছর। অজিতবাবু একটু দেরি করে বিয়ে করেছিলেন। ওকে, এ কদিন ওরা কেউ বাড়ির বাইরে বেরোননি শুনলাম। ঠিক তাই। ওর যা কিছু প্রয়োজন সেই সবই আমার লোকেরা এনে দিয়েছে। ওর স্কুল এবং ওর মেয়ের স্কুল 2 জায়গাতেই ছুটি চলছিল, সেটাও একটা সুবিধা ছিল। বাড়ির ভেতরে ঢোকেওনি কেউ? একমাত্র কাজের মেয়ে বেনু। বেনু 10 বছর ও বাড়িতে কাজ করছে। ওর ব্যাকগ্রাউন্ড আমরা খুব ভালো করে চেক করেছি। ওকে সন্দেহ করা যায় না। বাড়ির একতলায় কারা থাকেন? অজিতবাবুর দাদা অসীমবাবু অবিবাহিত ছিলেন। উনি গ্রাউন্ড ফ্লোরে একাই থাকতেন। এই মুহূর্তে তাই একতলাটা ফাঁকাই পড়ে আছে, আন্ডার লক অ্যান্ড কি। তাহলে বাকি থাকছে লুকিয়ে ঢোকার সম্ভাবনা। সেটা অসম্ভব স্যার। 24 ঘন্টা পালা করে 6 জন আর্মড পুলিশ ওই বাড়ি ঘিরে রেখেছিল। বাড়ির দরজা 2টো, একটা সামনে একটা পেছনে। 2টো দরজার সামনেই পুলিশ পোস্টিং ছিল। আপনার লোকগুলি আশা করি সন্দেহের ঊর্ধ্বে। অ্যাবসলিউটলি, দে ওয়ার হ্যান্ড পিক। পুরো ব্যাটালিয়নের মধ্যে থেকে বাছাই করে ওদের নিয়ে এসেছিলাম। বাড়ির সামনে বারান্দা রয়েছে? আছে, রাস্তার ওপরেই খোলা বারান্দা। একটু ইতস্তত করে বিনায়ক যোগ করল, আপনি কি সন্দেহ করছেন বুঝতে পারছি স্যার। কেউ যদি রাস্তা থেকে বোমাটা ছুঁড়ে দিয়ে থাকে, তাই তো? কিন্তু সেক্ষেত্রে 2টো ব্যাপার রয়েছে। এক, ওই রাস্তাটা খুবই নির্জন। গেটের কাছে যে গার্ড থাকতো তার চোখ এড়িয়ে কেউ ওখান থেকে কিছু ছুঁড়ে দিয়ে পালাতে পারবে না। আর 2, বোমাটা বারান্দায় ফাটেনি, ফেটেছে অজিতবাবুর ঘরে, যে ঘরে বসে উনি পড়াশোনা করতেন সেখানে। রাস্তা থেকে সে ঘর দেখা যায় না। আই সি। উমাশঙ্কর চৌবে কিছুক্ষণ মাথা নিচু করে
কি যেন ভাবলেন। তারপর বিনায়ককে জিজ্ঞেস করলেন, ঘটনাটা কখন ঘটেছিল? সকাল 7:30টায়। ফরেন্সিক কি বলছে? শুধু RDX টুকুই বলতে পারছে। আপনি তো জানেন, ছোট ঘরে RDX এক্সপ্লোশন মানে আর সবকিছু ধোয়া হয়ে যাওয়া। ঠিক, ঘন্টায় 7000 মাইল তো হবেই। স্যার? উমাশঙ্কর চৌবের কথাটা ঠিক ধরতে না পেরে বিনায়ক তার মুখের দিকে তাকালো। RDX এক্সপ্লোশনের শকওয়েভের কথা বলছিলাম। 7000 মাইল পার আওয়ার। আর কোনো সূত্র খুঁজে না পাওয়ারই কথা। অদ্ভুত জিনিস এই RDX। এমনিতে লোহা বা পাথরের মতনই স্টেবল, অথচ মোমের মতো নমনীয়। হাতুড়ি মারুন, ছুঁড়ে ফেলুন, দোমরান, মোচড়ান, বিস্কুটের মতো পাতলা ফালি করুন, ইচ্ছে মতন শেপ দিন, কিচ্ছু হবে না। কিন্তু যে কোনোভাবে ডিটোনেটর দিয়ে ভেতরে একটা স্পার্ক দিন, তখনই ওই নিরীহ জিনিসটাই আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মৃত্যুদূত। কথাটা বলে কেমন অদ্ভুতভাবে যেন হেসে উঠলেন চৌবে সাহেব। তার হাসিটা পর মুহূর্তেই মুছে গেল। উনি দুহাতের মধ্যে চিবুক রেখে গভীর চিন্তার মধ্যে ডুবে গেলেন। বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পরে উমাশঙ্কর চৌবে হঠাৎ মুখ তুলে বললেন, অজিত বর্মনের সারাদিনের রুটিনটার সম্বন্ধে কিছু বলতে পারবেন? কেন পারবো না? উনি বরাবরই ঘুম থেকে উঠতেন সকাল 6টায়। আগে বাড়ির সামনের রাস্তায় ঘন্টাখানেক হাঁটতেন। গৃহবন্দী হয়ে যাওয়ার পর আর সেটা পারতেন না। তার বদলে ছাদে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে 7টার সময় স্ত্রী আর মেয়ের সঙ্গে বসে চা খেতেন। 7:30টায় চলে যেতেন নিজের পড়ার ঘরে। সেখানে বসেই নিউজ পেপারে চোখ বোলাতেন। অন্যান্য বই পড়ার থাকলে কিংবা স্কুলের খাতা টাতা থাকলে ওই ঘরে বসেই দেখতেন। স্কুল খোলা থাকলে 9:30টায় বেরিয়ে স্নান খাওয়া করে স্কুলে যেতেন। স্কুল থেকে ফিরে একটু টিভি দেখতেন, বিশেষ করে ওই নিউজ চ্যানেলগুলাই দেখতেন বেশি। তারপর আবার বই পড়া। রাত 11টায় শুয়ে পড়তেন। ঘটনার দিনও এই রুটিন মেনেই উনি এগোচ্ছিলেন। 7টায় চা খেয়ে 7:30টায় পড়ার ঘরে ঢুকেছিলেন। তার ঠিক পরে পরেই প্রচণ্ড শব্দে বোমাটা ফাটে। পার্সেল বোমার ব্যাপারটা নিশ্চয়ই ভেবেছেন। মানে ধরুন, যদি পার্সেলে কোনো বইটো এসে থাকে যার মধ্যে বোমাটা লুকোনো ছিল। প্রথমেই সেই সম্ভাবনার কথা ভেবেছিলাম, কিন্তু গত 7 দিনে পার্সেল কেন? কোনো রকম চিঠিই আসেনি। এলে আমার লোকেরা জানতে পারত। ওদের বলে রেখেছিলাম প্রতিটি জিনিস যেন পরীক্ষা করে ওর হাতে দেওয়া হয়। একটু ইতস্তত করে বিনায়ক বলল, পুরো ঘটনাটাই তো আপনাকে বললাম স্যার। যেটুকু বলিনি সেটা হলো, আগামীকাল বেলা 11টায় কোর্টে কেস উঠছে। সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বাজপেয়ী সাহেব তার সমস্ত প্রভাব খাটিয়ে প্রেস আর টেলিমিডিয়াকে ওই সময় অবধিই আটকে রেখেছেন। তারপর ওরা সবাই মিলে আমার উপর নেকড়ের মতো লাফিয়ে পড়বে। বাজপেয়ী সাহেব বলে দিয়েছেন তখন তিনি আমাকে আর বাঁচাতে পারবেন না। হয়তো আমার চাকরিটাই চলে যাবে। তার আগে যদি এটুকু জানতে পারতাম বোমাটা কে কিভাবে ঘরের মধ্যে প্ল্যান করে গেল। উমাশঙ্কর চৌবে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তারপর যে কথাটা বললেন সেটার সঙ্গে বিনায়কের উদ্বেগের সরাসরি কোনো সম্পর্ক খুঁজে বার করা মুশকিল। বললেন, আমরা ছেলেবেলায় একটা খেলা খেলতাম, বুঝলেন বোস সাহেব? বিনায়ক ঠিক শুনতে পেরেছে কিনা বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, কোন খেলার কথা বলছেন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেলা। একেবারে ছেলে খেলাই বলা যায়, কারণ বেশি ভূগোল পড়ে ফেললে খেলাটা আর খেলা যায় না। ক্লাস 2-3 অবধি এই খেলা খেলা যায়। খেলাটার নাম ম্যাপ পয়েন্টিং। একজন ম্যাপের মধ্যে একটা খুদে অক্ষরে লেখার নাম বেছে নিয়ে অন্য খেলুড়েকে বলবে সেটা খুঁজে বের করতে। সময়ের মধ্যে খুঁজে বার করতে না পারলে অপোনেন্ট হেরে গেল। ও খেলা তো আমরাও খেলেছি স্যার, কিন্তু তার সঙ্গে কেসের কি সম্পর্ক? আপনি খেলেছেন। আচ্ছা, যখন খেলতেন তখন আপনার প্রতিদ্বন্দ্বীকে কিরকম নাম খুঁজে বের করতে বলতেন? আমি একটু ভেবে নিয়ে বিনায়ক বলল,
ধরুন নীল রঙে আঁকা সমুদ্রের মধ্যে ছোট্ট একটা দ্বীপের নাম খুঁজতে বলতাম। এত ছোট ছোট হরফে ওগুলো লেখা থাকতো যে অন্যেরা ভারী মুশকিলে পড়ে যেত। মুশকিলে পড়তো, কিন্তু হেরে যেত কি? সত্যি কথা বলতে কি, বেশিরভাগ সময়ই হারতো না, খুঁজে খুঁজে ঠিক বার করে দিত। এতদিন বাদেও বিনায়কের গলায় যেন একটু আফসোস ফুটে উঠল। চৌবে সাহেব স্নিগ্ধ হেসে বললেন, আমি কিন্তু বেশিরভাগ সময়ই জিততাম। কেন জানেন? আমি খুঁজতে বলতাম টাকলা মাকান কিংবা আন্দিজ কিংবা সাইবেরিয়ান স্টেপ। সারা পাতা জুড়ে বড় বড় অক্ষরে লেখা থাকতো ওই নামগুলো। একসঙ্গে চোখে ধরাই যেত না। কিভাবে খুঁজে বার করবে তাহলে আমার বন্ধুরা? বিনায়ক যেন একটু একটু বুঝতে পারছিল উনি কি বলতে চাইছেন, তাই সে চুপ করে শুনে যেতে লাগলো চৌবে সাহেবের কথা। ক্রাইমের ব্যাপারটাও একদম এইরকম। চোখের সামনে যত বেশি ছড়িয়ে থাকে ততই ধরা কঠিন হয়ে যায়। তবে মনে হচ্ছে অজিত বর্মনের হত্যা রহস্যের ছড়িয়ে পড়া অক্ষরগুলোকে আমি দেখতে পাচ্ছি। আরো মিনিট 15 চৌবে সাহেবের সঙ্গে কথা বলার পর বিনায়ক যখন কুচবিহার থেকে আলিপুরদুয়ারের রাস্তায় গাড়ি ঘোরালো, তখন তার মুখ থেকে হতাশার কালো মেঘ অনেকটাই কেটে গেছে। চৌবে সাহেব কিছু অ্যারেঞ্জমেন্ট করে রাখতে বলেছেন। কাল ভোরবেলাতেই উনি 12 যাবেন। সরকারি গাড়ির সুবিধে নিতে রাজি হলেন না, বললেন, অন প্রিন্সিপাল রিটায়ারমেন্টের পর থেকে সরকারি গাড়ি চাপি না, আমি পাবলিক বাসেই যাতায়াত করব। 12 শহরের প্রধান রাস্তাটা যেখানে শহরের শেষ সীমায় পৌঁছেছে, সে জায়গাটা বেশ সুন্দর। চওড়া রাস্তার দুপাশে বড় বড় কৃষ্ণচূড়া, সেগুন আর শিশু গাছের সারি, তাদের মাঝে অনেকটা ব্যবধানে এক একটা বাড়ি। এরকমই একটা দোতলা বাড়ির সামনে বড় লোহার গেটের উপরে লেখা ডুয়ার্স সমিল। এখন আর বাড়িটার চারপাশে পুলিশ পোস্টিং নেই। সকাল 7টা, রাস্তায় লোক চলাচল নেই বললেই হয়। শুধু বর্মনদের বাড়ির সামনে একটা লরি দাঁড়িয়ে রয়েছে। কয়েকজন মিস্ত্রি এত সকালেই বিস্ফোরণের ফলে জমা হওয়া রাবিশ ঝুড়িতে ভরে ওই লরির মধ্যে বোঝাই করার কাজ শুরু করে দিয়েছে। কাজ চলছে। 15 মিনিট কেটে গেল, 20 মিনিট। শহরের দিক থেকে একটা সাইকেল দ্রুত গতিতে এগিয়ে আসছে। 25-26 বছরের একটা ছেলে সাইকেলটা চালাচ্ছে। কোনো কোনো বাড়ির সামনে সাইকেলটাকে কয়েক মুহূর্তের জন্য দাঁড় করিয়ে সে দৌড়ে ঢুকে যাচ্ছে বাড়ির কম্পাউন্ডের মধ্যে। প্রায় সঙ্গে সঙ্গে ফিরে এসে লাফ মেরে সাইকেলে উঠে রওনা দিচ্ছে পরের বাড়িটার দিকে। প্রতি সকালের এ এক খুব পরিচিত দৃশ্য। কাগজওয়ালা খবরের কাগজ বিলি করে যাচ্ছে। বর্মন বাড়ির সামনে এসে ছেলেটা আর সাইকেল থেকে নামলো না, বরং এক পা মাটিতে রেখে সে সাইকেলের হ্যান্ডেলে ঝোলানো ব্যাগের মধ্যে থেকে একটা কাগজ টেনে বের করলো। সুতলি দড়ি দিয়ে গোল করে বাঁধা কাগজটাকে সে অভ্যস্ত হাতে পাই করে ছুঁড়ে দিল দোতলার বারান্দার দিকে। এও খুব পরিচিত দৃশ্য। সারা ভারতের সব শহরেই এ দৃশ্য দেখা যায়। শুধু তার পরের দৃশ্যটাই খুব একটা স্বাভাবিক নয়। যে 4 জন মিস্ত্রি রাবিশের ঝুড়ি মাথায় লরিটার দিকে এগোচ্ছিল, তারা একসঙ্গে মাথা থেকে ঝুড়ি ফেলে দিয়ে সাইকেলওয়ালাকে ঘিরে ধরল। তাদের প্রত্যেকের হাতে এখন একটা করে রিভলভার। খবরের কাগজ বিলি করা ছেলেটা এতই হতভম্ব হয়ে পড়েছিল যে সে পালাবার বা বাধা দেওয়ার কোনো চেষ্টাই করল না। ডুয়ার্স সমিলের টিনের চালার আড়াল থেকে একটা পুলিশ জিপ গেট পেরিয়ে ধীরে ধীরে রাস্তায় বেরিয়ে এলো। তার মধ্যে ছেলেটাকে তুলে দেওয়ার পর পেছনের সিট থেকে নেমে এলেন উমাশঙ্কর চৌবে। 4 জন মিস্ত্রির মধ্যে একজন ছদ্মবেশের গামছা দিয়ে মুখটা মুছে নিয়ে বলল, এর কথা আমরা ভাবিনি স্যার। আপনাকে বলেছিলাম না বোস সাহেব, ম্যাপ পয়েন্টিং এর কথা। চোখের সবচেয়ে সামনে যে থাকে তাকে দেখতে পাওয়াই সবচেয়ে কঠিন। মজা দেখুন, আপনি আমাকে অজিত বর্মনের প্রতিদিনের কাগজ পড়ার অভ্যেসের কথা বলেছিলেন, অথচ
সেই কাগজের মধ্যেই যে আরডিএক্স থাকতে পারে সেটা ভেবে দেখেননি। বিনায়ক বলল, এখন পুরো ঘটনাটাই যেন চোখের সামনে দেখতে পাচ্ছি স্যার। অজিত বর্মন বারান্দা থেকে প্রতিদিনের মতন কাগজের মোড়কটা কুড়িয়ে নিলেন। ওজনের নিশ্চয়ই সামান্য হেরফের হয়েছিল, তবে আজকাল তো মাঝে মাঝেই কাগজের সঙ্গে সাপ্লিমেন্টের 8-10 পাতা বাড়তি থাকে, কাজেই ও নিয়ে তার মনে কোনো সন্দেহ জাগেনি। তারপর তিনি নিজের ঘরে ঢুকে সুতলির বাঁধন খুলে গুটিয়ে রাখা কাগজটাকে সোজা করার চেষ্টা করলেন, যেমন প্রতিদিনই করেন। শুধু সেই দিন ওই কাজটা করার সঙ্গে সঙ্গে কাগজের ভাঁজে লুকিয়ে রাখা একটা হালকা ফিউজ ক্যাপ ভেঙে গেল, অ্যাক্টিভ হয়ে গেল ডিটোনেটর। আরডিএক্সের পাতের মধ্যে দিয়ে ছুটে গেল স্পার্ক এবং বিস্ফোরণে টুকরো টুকরো হয়ে গেল অজিত মাস্টার মশায়ের শরীর। একদম তাই। বিনায়ককে পাশে নিয়ে হাঁটতে হাঁটতে উমাশঙ্কর চৌবে মন্তব্য করলেন, কাগজওয়ালা ছেলেটির সম্বন্ধে খোঁজ নিয়ে দেখুন। আমার মনে হয় ও জেনুইন কাগজওয়ালাই হবে। এক টিপে রাস্তা থেকে 2তলা 3তলার বারান্দায় কাগজ ছুঁড়ে দেওয়ার বিদ্যেটা কোনো টেরোরিস্টের পক্ষে 4-5 দিনে আয়ত্ত করা সম্ভব নয়। সম্ভবত যুগল বসুমাতারি সাগরেদরা ওকে টাকার লোভ দেখিয়ে বা ভয় দেখিয়ে দলে টেনেছিল। ওকে ইন্টারোগেট করলে কিংপিনগুলোর হদিশ পেয়ে যাবেন। স্যার, হঠাৎই দাঁড়িয়ে পড়ে চৌবে সাহেবের হাত দুটো জড়িয়ে ধরল বিনায়ক। আপনি যে আমাকে কত বড় লজ্জার হাত থেকে বাঁচালেন, এখন অন্তত আমি খুনিগুলোকে ধরে কোর্টে প্রডিউস করতে পারবো। আপনি না থাকলে সেটুকুও পারতাম না। কি যে বলো ভায়া। এই প্রথম উমাশঙ্কর চৌবে বিনায়ককে তুমি বলে ফেললেন। কি যে বলো ভাইয়া, এসব কথা ছেড়ে দিয়ে বরং দার্জিলিং এর হোটেলটা বুক করে ফেলো। পুজোর সময় বড় ভিড় হয় ওখানে। একটা আগুয়ান বাসকে হাত দেখিয়ে দাঁড় করিয়ে চট করে উঠে পড়লেন উমাশঙ্কর চৌবে।